আমি ভিয়েতনাম, সিঙ্গাপুর ও মালয়েশিয়া একসঙ্গে খুব সহজে ট্যুর করি। আমি প্রথমে বাংলাদেশ থেকে একটি ট্রাভেল এজেন্সির সহযোগিতায় মালয়েশিয়ার ই-ভিসা, সিঙ্গাপুরের ই-ভিসা ও ভিয়েতনামের অ্যাপ্রুভাল কালেক্ট করি। তারপর ট্রাভেল এজেন্সির মাধ্যমে ঢাকা, ভিয়েতনামের হ্যানয়, হ্যানয় থেকে দানাং, দানাং থেকে আবার হ্যানয়, হ্যানয় থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে বাংলাদেশের টিকিট সংগ্রহ করি। তারপর আমি বাসা থেকে বের হই এবং রওনা হই। আমি ঢাকা এয়ারপোর্টে যেয়ে প্রথমে লাইনে দাঁড়াই। একটু ভয় পাচ্ছিলাম যেহেতু আমি প্রথমে যাচ্ছি ভিয়েতনামে, কী হবে জানি না। আমি লাইনে দাঁড়ালাম, লাইনে প্রায় 20-25 জনের পিছনে আমি দাঁড়ালাম। লাইন থেকে পুলিশরা 3-4 জনকে ধরে ভিতরে নিয়ে গেল। আমি ভয় পাচ্ছি যে কি হবে জানি না আমি। তারপর আস্তে আস্তে আমি সামনে যাচ্ছি, আমার সামনে যে দাঁড়ালো তাকেও ভিতরে পাঠিয়ে দিল কাস্টম অফিসার। আমি যখন গেলাম প্রথম আমাকে সে জিজ্ঞেস করলো, আপনি তো শুধুমাত্র ইন্ডিয়া ট্যুর করেছেন? আমি বললাম হ্যাঁ, আমি ইন্ডিয়াতে অনেকবার ট্যুর করেছি। আমার সমস্ত পেপারসগুলো দেখলো। আমি বললাম আপনারা এখানে যত পেপারস দিয়েছি, আমি এখান থেকে সমস্ত হোটেল বুকিং করে গিয়েছিলাম। ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়ার টিকিট তো করেছিলাম এবং হোটেল বুকিং দিয়েছিলাম। আমি টিকিটগুলো দিয়েছি এবং আরফে আমার ব্যবসায়িক কাগজপত্র আমি সব দিয়েছি, ট্রেড লাইসেন্স দিয়েছি। এবং আমি তাদের বলেছিলাম যে আপনার এখানে আমি যা যা দিয়েছি সব অরিজিনাল কপি আমার কাছে রয়েছে। আমাকে বললো আপনার কাছে কি হোটেল বুকিং রয়েছে? আমি বললাম হ্যাঁ, এই যে আমার হোটেল বুকিং। আমি দিতেই গেলাম, সঙ্গে সঙ্গে অফিসার খুশি হয়ে হাসি দিয়ে আমাকে সিল মেরে দিয়ে দিল। আমাকে মানে সর্বোচ্চ 1 মিনিট আমাকে লেগেছে। 1 মিনিটের মধ্যেই আমাকে পার করে দিল। তারপর চলে গেলাম ভিয়েতনামের হ্যানয়। হ্যানয় যাওয়ার পর আমাকে একটা ফর্ম দিল, ভিসা অ্যাপ্রুভাল দেখালাম, একটা ফর্ম দিল। খুব সহজেই তারা আমাকে ভিসা দিয়ে দিল। 10 মিনিটের মধ্যে আমাকে ভিসার স্টিকার ভিসা আমাকে লাগিয়ে দিয়ে দিল। তারপর এখান থেকে আমি হ্যানয় থেকে এয়ারপোর্ট দিয়ে বের হয়ে আবার একটা কানেক্টিং ফ্লাইট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কানেক্টিং ফ্লাইট ধরলাম আমি একটা বা ওদের আরেকটা এয়ারপোর্টে গিয়ে আমি চলে গেলাম ওদের ডোমেস্টিক এয়ারলাইন্সে। ডোমেস্টিক এয়ারপোর্টে চলে গিয়ে আমি আবার দানাং চলে গেলাম, ফ্লাইটে দানাং চলে গেলাম। দানাং এয়ারপোর্টে যেয়ে আমি ট্যাক্সি নিয়ে চলে গেলাম আমার হোটেলে, দ্য সেন্টার হোটেল। হোটেলটা অনেক সুন্দর ছিল এবং খুব স্বল্প মূল্যের একটা হোটেল, মাত্র বাংলাদেশি টাকার 2500 টাকা। একটা বাংলাদেশের 3 স্টার মানের হোটেল, খুবই সুন্দর হোটেল। আমি হোটেলটা পৌঁছলাম বেলা 1টায়। ওরা তো অত ভিয়েতনামের ওরা ইংরেজি অত খুব একটা বোঝে না। আমি ভেঙে ভেঙে বললাম। তারপর ওরা আমাকে বললো যে এখন তো 1টা বাজে, আপনাকে 2টার সময় হোটেলে ঢুকতে হবে। তৎক্ষণাৎ আমি এগুলো জিজ্ঞেস করলাম যে অ্যানি ইন্ডিয়ান রেস্টুরেন্ট হেয়ার, এখানে কি কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে? আগে থেকে জানতাম আমি যে ভিয়েতনামে তো আসলে খাবার দাবার খুব সমস্যা। সেখানে ওদের প্রধান খাবার আমি দেখলাম কুকুর, বিড়াল। আর প্রত্যেকটা রেস্টুরেন্টে কুকুর, বিড়াল, শূকর, বানর, ইঁদুর এগুলো ওরা খায়। সেই জন্য আমি বাংলাদেশ থেকে প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। আমি একটা ব্রেড নিয়ে গেছিলাম, বড় একটা ব্রেড, 2 প্যাকেট লেক্সাস বিস্কুট নিয়ে গিয়েছিলাম সঙ্গে করে। যেন আমি যদি খাবার নাও পাই, আমি লেক্সাস বিস্কুট, ব্রেড আর তার ফলমূল খেয়ে যেন আমি 5 দিন কাটাতে পারি। যাই হোক, তারপর আমি হোটেলের রিসেপশনে জিজ্ঞেস করলাম যে এখানে অ্যানি ইন্ডিয়ান রেস্টুরেন্ট হেয়ার। তো ওরা গুগলে সার্চ দিয়ে একটা রেস্টুরেন্ট বের করলো, রেস্টুরেন্টের নাম মাঝি। আমি ভাবলাম যেহেতু 1 ঘন্টা পরে আমাকে হোটেলে ঢুকতে হবে, আমি ব্যাগটা রেখে হাঁটতে হাঁটতে গুগল ম্যাপ সার্চ দিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। খুব মজার ব্যাপার হলো, ওই রেস্টুরেন্টে আমি একটা ইন্ডিয়ান, একটা বাংলা, কলকাতার একটা ছেলে পেলাম। তখন আমাকে বাংলায় বলে ফেললাম, তুই করে বললাম যে দেখ আমি 3 দিন যাবত কিছু খাই না, তুই আমাকে খাওয়া। সে আমাকে ডাল দিয়ে ভাত খাওয়াল, খুব মজা করে ডাল দিয়ে ভাত খেলাম। ভেবেছিলাম যে ভিয়েতনামে হয়তো ভাত পাবো না, খুব মজা করে ভাত খেলাম, ডাল ভাত খেলাম। যে কদিন ভিয়েতনামে ছিলাম খুব মজা করে ডাল ভাতই খেয়েছি, অন্য কিছু খেতে পারিনি। প্রতিটা রেস্টুরেন্টেই এই পোকা মাকড় সব, ইঁদুর বানর সব ঝুলে রাখছে পানির ভিতরে, এই কেঁচু সাপ টাপ সব ই করে রাখছে, ধরে ধরে ফ্রাই করে দেয়। এই জন্য খাইনি। তারপর আমি খাওয়া দাওয়া করার পরে হোটেলে চলে গেলাম। হোটেলের রিসেপশনিস্টে বললাম যে আমাকে একটা গাড়ি দেন, আমি হইয়ান চলে যাব। ভিয়েতনামের দানাঙের ওখানে একটা খুব সুন্দর জায়গা আমি বাংলাদেশ থেকে দেখেছি, হইয়ান, অনেক সুন্দর একটা জায়গা। আমি একটি ট্যাক্সি নিয়ে পাজিরো জিপ আমাকে দিল একটা ওরা। ওই জিপটা নিয়ে আমি ভিয়েতনামের লোকাল সাইট সিইং করলাম। তারপর আমাকে হইয়ান নিয়ে গেল। হইয়ান হয়ে কি রাত্রে দেখতে হয়, এত লাইট আর লাইট, পুকুর, মানে এত সুন্দর আপনি বোঝানো যাবে না। রাতের দৃশ্যটা এত সুন্দর, আপনাকে না দেখলে আমি বোঝাতে পারবো না। অনেক সুন্দর, সারা রাত দেখে দেখে গাড়ির সাথে কন্ট্যাক্ট ছিল, সে রাত 10টায় আমাকে হোটেলে নামিয়ে দিবে। তারপর রাত 10টায় আমাকে হোটেলে নিয়ে আসলো। আবার হোটেলে যে আমি খেলাম, সেই রেস্টুরেন্টে যেয়ে খেলাম। তারপর পরের দিন চলে গেলাম আর একটা ট্যাক্সি নিয়ে বানা হিলস, যেটা বলে গোল্ডেন হ্যাং ব্রিজ, মানে হাতির উপরে ব্রিজ, অনেক সুন্দর।
দেখার মতো সুন্দর। ওখানে গেলে সেখানকার বাংলাদেশি টাকার প্রায় 5,000 টাকার মতো টিকিট বানা হিলসের। সেখানে টিকিট সারাদিন ওখানে কাটালাম। এত সুন্দর, প্রতিটা ইঞ্চি ছবি তোলার মতো, এমন কোনো জায়গা নাই যে আপনাকে ছবি তুলতে মন চাবে না। আমাদের তো সাধারণত একটু সুন্দর জায়গা দেখলে ছবি তুলতে মন চায়। বানা হিলসের প্রতিটি স্পট এত সুন্দর, প্রত্যেকটি স্পটে আপনার ছবি তুলতে মন চায়। একদম সন্ধ্যাবন্ত বানা হিলসে কাটালাম। তারপর নেমে আসলাম। বানা হিলসটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5 কিলোমিটার উপরে। তারপর নিচে সন্ধ্যার পর নিচে চলে আসলাম। আবার ওই ট্যাক্সি নিয়ে আমি আমার হোটেলে ফিরলাম। রাতের খাবার খেয়ে ঘুমালাম। পরের দিন সকালবেলায় আবার আমি আমি দানাং থেকে ফ্লাইট নিয়ে আমি চলে আসলাম হ্যানয়। হ্যানয় চলে আসলাম। আমি জানি হ্যানয় একটা বাস নিয়ে আমি ওল্ড কোয়ার্টারে ছিলাম। ওল্ড কোয়ার্টারটা অনেক সুন্দর, দেখার মতো সুন্দর। ওল্ড কোয়ার্টারের বিভিন্ন স্পট আমি ঘুরলাম। 2 দিন ওখানে ঘোরার পর আমি চলে গেলাম। তারপরের দিন আমার ফ্লাইট ভোর 7টায় আমার সিঙ্গাপুরের ফ্লাইট। আমি সিঙ্গাপুরে চলে গেলাম ফ্লাইটে। এখান থেকে ফ্লাইটে চলে গেলাম ভিয়েতনাম থেকে সিঙ্গাপুর। খুব ভয়ে ভয়ে যাচ্ছি যে এয়ারপোর্টে কী করে ঢুকতে দেয় কি না দেয়। তারপর আসলে কিছুই জিজ্ঞেস করলো না সিঙ্গাপুর এয়ারপোর্টে, কিছুই জিজ্ঞেস করলো না। আমি সরাসরি সিঙ্গাপুর হয়ে গেলাম। সিঙ্গাপুর হোটেলে ছিলাম আমি। অনেক সুন্দর একটা দেশ সিঙ্গাপুর। সেখানে ছিলাম হোটেল অ্যারিনা, মুস্তাফা মার্কেটের একদম রাস্তার এই পার মুস্তাফা মার্কেট, এর পাশে অ্যারিনা। ওখানে 2 দিন ছিলাম। ওখানকার স্যান্তোস আইল্যান্ডে ঘুরলাম, ম্যারিনা বেতে ঘুরলাম, অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরলাম। আসলে সিঙ্গাপুরে 3 দিন ঘুরলে আর দেখার, অনেক ছোটো দেশ তো, দেখার কোনো জায়গা থাকে না। অনেক মজা করে সিঙ্গাপুরে ঘুরলাম। সিঙ্গাপুরে অনেক কিছু ভালো ভালো খাবার করলাম, কিন্তু বাংলাদেশের মতোই খাবার। বাংলাদেশে ইলিশ মাছ, গরু মাছ সবই সিঙ্গাপুরে পাওয়া যায়, একদম ঢাকার মতো সমস্ত খাবার সিঙ্গাপুরে পাওয়া যায়। খাবার দাবারের কোনো অসুবিধা নেই। কিছু কেনাকাটাও করলাম, কিছু গোল্ড কিনলাম। হ্যাঁ, তারপর সিঙ্গাপুরে 3 দিন থাকার পরে চলে গেলাম, যাচ্ছি হলো মালয়েশিয়া। শুনেছি মালয়েশিয়া বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এয়ারপোর্ট। আল্লাহর নামে চললাম মালয়েশিয়ার পথে। মালয়েশিয়া এয়ারপোর্টে গেলাম, খুব ভয় পাচ্ছি, মনে মনে আল্লাহকে খুব ডাকছি, আল্লাহ তুমি রক্ষা করো। আমার এক ফ্রেন্ড, সে ইউরোপ ট্যুর করেছে, তারপরেও তাকে মালয়েশিয়া এয়ারপোর্টে খুব ঝামেলা করেছিল। তারপর মালয়েশিয়া এয়ারপোর্টে গিয়ে অ্যাম্বাসি দাঁড়ালাম। আমাকে শুধু জিজ্ঞেস করলো মালয়েশিয়া এয়ারপোর্টে যে আপনি কি একা আসছেন? আমি বললাম হ্যাঁ আমি একা আসছি। আপনি কদিন থাকবেন? আমি বললাম 5 দিন। এই দুইটার কথা 1 মিনিটও আমাকে লাগলো, আধা মিনিট আমাকে এত ভালো লাগলো। মালয়েশিয়া এয়ারপোর্টে পার হয়ে খুব ভয় পাচ্ছিলাম যে এয়ারপোর্টে কী হয়, ঢুকতে দেয় কি দেয় না। তারপর ওখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা মালয়েশিয়ার কুয়ালালামপুরে KL সেন্টারে চলে আসলাম। ওখানে বিশাল মালয়েশিয়াতে প্রায় 5 দিন থাকলাম। জ্যান্টিং হাইল্যান্ডস, তারপর মালয়েশিয়া পুরা শহর, মালয়েশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান আমরা ঘুরলাম, খুব মজা করে খেলাম। মালয়েশিয়া তো সেই মানে একদম সেই বাংলাদেশি খাবার অনেক ভালো ভালো খাবার, ইলিশ মাছ, গরু মাছ সবই পাওয়া যায়, ঝালমুড়ি, চানাচুর, চটপটি সবই পাওয়া যায়। আপনারা আসলে যারা মালয়েশিয়া ঘুরতে যাচ্ছেন তারা খুব সহজে চলে আসতে, ভয় পাওয়ার কিছু নাই। আপনারা এয়ারপোর্ট যখন ক্রস করবেন তখন মনে একটা সাহস থাকবে, স্মার্টনেস ভাব থাকতে হবে। আর কাস্টম অফিসারের জন্য ভাবে যে আপনি এখানে থাকবেন না, আপনি আসলে একজন ট্রাভেলার। আপনাকে মূলত একটা ট্রাভেলার এটা প্রুভ করতে পারলেই হলো, কোনো ঝামেলা নেই। আমি 3টা দেশ ভ্রমণ করলাম, আমার 3টা এয়ারপোর্টে আল্লাহর অশেষ রহমতে কোনো ঝামেলা হয় নাই। আশা করি আপনারাও আসবেন, কোনো ঝামেলা হবে না, কিন্তু একটি স্মার্টনেস থাকতে হবে। তারা যেন বুঝে যে আপনারা বেড়াতে যাচ্ছেন, দেশে ফিরে আসবেন, এটা বুঝলেই ওরা ছেড়ে দেয়। আশা করি আপনারা যাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।